সব জল্পনা কল্পনার অবসান, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ, ইসিতে মনোনয়নপত্র জমা। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে জয়ী হতেন এলডিপি নেতা, মন্তব্য নেতাদের। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে ইতিবাচক ঢাকা, নির্ভর করছে সময় ও আলোচনার উপর, জানালেন প্রতিমন্ত্রী। দিল্লিকে সম্পর্ক উন্নয়নের সুযোগ কাজে লাগানোর আহ্বান। গ্যাস সংকট আর লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, গ্রামগঞ্জের পর ঢাকায়ও ফিরছে বিদ্যুৎ বিভ্রাট। রাতে চাহিদা বাড়ার জন্য ব্যাটারি চালিত অটোকে দুষলেন মন্ত্রী। এবং ডারউইনে বাংলাদেশের বাজিমাত, টেস্টের প্রথম দিন শেষে ব্যাকফুটে অস্ট্রেলিয়া। 6 উইকেট নিয়ে দিনের নায়ক হাসান মাহমুদ, ব্যাটিংয়ে অপরাজিত মুমিনুল তামিম। সময় সংবাদের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য সহ নীতি নির্ধারণী বিশেষ সভা শেষে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রতিনিধি দল। এ সময় বিএনপির নেতারা জানান, মির্জা ফখরুলকেই রাষ্ট্রপতি হিসেবে পেতে যাচ্ছে দেশ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা হলো রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম। দেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীর মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থী চূড়ান্ত করতে সচিবালয়ে বিশেষ বৈঠক ডাকেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্য সহ নীতি নির্ধারণী এই সভায় রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম। এখানে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, চিফ হুইপ এবং সকল হুইপ এবং দলের সকল যুগ্ম মহাসচিববৃন্দ উপস্থিত ছিলেন। সাংবিধানিক কি প্রক্রিয়াগুলো আছে সেগুলো পর্যালোচনা করে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান রিজভী। মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য এই দুইটা থেকে ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন এবং দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র জমা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ইসিতে এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং সংসদে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাষ্ট্রপতি নির্বাচন কোনো নিয়ম রক্ষার আয়োজন নয় বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর। আর চিফ হুইপ জানান, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দল। এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। 11 দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব, তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হলো আমরা কন্টেস্ট করেছি, নির্বাচিত হয়েছি, নির্বাচন করেছি। রাষ্ট্রপতি বেছে নিতে আগামী 20 আগস্ট জাতীয় সংসদে ভোট দেবেন সংসদ সদস্যরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন ঠাকুরগাঁয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলের জ্যেষ্ঠ নেতারা তার উপরই আস্থা রাখলেন। জাতীয়তাবাদী আদর্শের অদম্য সৈনিক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুলের সুনাম কয়েক দশক ধরে। বর্ষিয়ান এই নেতার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের আদ্যপান্ত তুলে ধরেছেন আহমেদ সালেহীন। এই আন্দোলনের তরঙ্গের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ভেসে যাবে। আমার অফিসকে আপনি নিষিদ্ধ করেছেন। অফিস এই মুহূর্তে হচ্ছে ক্রাইম সিন। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমি এখন এখানে অ্যালাউড কিনা। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার জেগে উঠেছে। সংগ্রাম, লড়াই আর অধিকারের প্রশ্নে অনড় অবস্থান কখনো বিচলিত করেছে, কখনো বন্দি দশা, আবার কখনো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়েছে। তবুও থামেনি পথ চলা, পিছু হটেননি গণতন্ত্র আর জনতার অধিকারের আদায়ে। দীর্ঘ 4 দশকের বেশি সময় যে রাজনীতিক দেশের প্রশ্নে নিজেকে আপোষহীনভাবে উজাড় করেছেন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উত্তর জনপদে ঠাকুরগাঁওয়ের মির্জা পরিবারের সন্তান ফখরুল ইসলাম শিক্ষকতা ছেড়ে বেছে নেন রাজনীতির বন্ধুর পথ। নিজেকে সঁপে দেন মানুষের ভাগ্য উন্নয়নে। ৮০ দশকে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরও স্বৈরাচার বিরোধী আন্দোলনে অদম্য প্রতিবাদী ফখরুল ৯০-এ বেগম খালেদা জিয়ার হাত ধরে যোগ দেন বিএনপিতে। এরপর মূলধারার রাজনীতি তাকে নিয়ে গেছে গ্রাম ছাড়িয়ে জাতীয় রাজনীতির মঞ্চে। ৫ বারের সংসদ সদস্য সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম রাজনীতির সবচেয়ে কঠিন সময়ে হাল ধরেছিলেন বিএনপির। ২০১১ সালে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা গেলে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বভার কাঁধে তুলে নেন তিনি। ২০১৬ সালে ভারমুক্ত হয়ে দায়িত্ব নেন পূর্ণ মহাসচিব হিসেবে। এর মাঝেই ফ্যাসিস্ট সরকারের একদলীয় শাসন আর একতরফা নির্বাচন রাজনীতির কঠিন সমীকরণে দাঁড় করায় বিএনপিকে। কারা অন্তরীণ বেগম জিয়া ও তারেক রহমানের নির্বাসনকালেও দলকে সাংগঠনিকভাবে আগলে রেখেছিলেন সর্বজন স্বীকৃত এই রাজনীতিক। নিজেও ১১ বার কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্যবার। তবুও জনতার ভালোবাসা ও রাজনীতিকদের শ্রদ্ধার পাত্র হয়ে বারবার যিনি ফিরে আসেন নেতৃত্বের পাদপ্রদীপে। দীর্ঘদিন নানা রোগে ভুগতে থাকা বেগম খালেদা জিয়ার কারাবন্দী অবস্থা থেকে শেষ বিদায় পর্যন্ত দলীয় আনুগত্য মেনেই কাজ করে গেছেন মির্জা ফখরুল। দেশ ও দলের সংকটময় মুহূর্তে বুক চেতিয়ে সামনে থেকে প্রতিরোধ গড়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারে। গণতন্ত্র আর মানুষের অধিকার আদায়ের স্বপ্নে বিভোর এই রাজনীতিবিদ স্বৈরাচার শাসনামলে শত নির্যাতনেও তৃণমূল থেকে সিনিয়র নেতাদের উদ্বুদ্ধ করে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে। বার্তাই দিয়েছেন লড়াইয়ে। পরিষ্কার করে বলতে চাই, আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। ২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনে কৌশলী পদক্ষেপ আর সাংবিধানিক সংকট থেকে দেশ রক্ষায় অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন সর্বজন গৃহীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬-এর ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি সরকার গঠন করলে এলজিআরডি মন্ত্রী হন তিনি। রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হতে যাচ্ছেন বর্ষিয়ানী রাজনীতিক। প্রজ্ঞা অভিজ্ঞতায় হৃদ্র এই গুণীজন এবার দেশের অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। খুব শিগগিরই বঙ্গভবনের ২৩তম বাসিন্দা হয়ে দেশকে নেতৃত্ব গুণে সমৃদ্ধ করার নতুন যাত্রায় সামিল হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় ঐক্য। প্রধান নির্বাচন কমিশনারের কাছে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ মনোনয়নপত্র জমা দেন। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে অলি আহমদ জয়ী হতেন বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে আসেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিরা। পরে রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমেদের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ গণভোটের রায়ে সংশোধন হওয়ার পরেও বিএনপির একগুঁয়েমির কারণেই রাষ্ট্রপতি নির্বাচনেও গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। গণভোটে এটা পাশ হওয়ার পরও ১২ ফেব্রুয়ারি বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে না পারার কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিশেষ করে গণভোটের যে রায় বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী বাছাই করাকে বিএনপির রাজনৈতিক দৈন্যতা বলে মনে করে ১১ দলীয় ঐক্য। ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি, এই যে যোগ্য প্রার্থী দিতে না পারা, সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল অলি সাহেবের যোগ্য, উনি সবার সামনে জাতির সামনে এসেছেন। আর একটা বিষয় আমরা প্রতিবাদও করতে চাই, সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা। এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নাই।
তফসিল অনুযায়ী 16 আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহার। 20 আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। মনোনয়নপত্র জমাদান শেষে ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। 16 আগস্ট সকালে যাচাই বাছাইয়ে সহযোগিতা করতে জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি থাকবেন বলেও জানান তিনি। সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন ওনাদের সিগনেচারগুলো ভেরিফিকেশন করার জন্য। তফসিল অনুযায়ী 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহার। 20 আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে মার্কিন বিনিয়োগ অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কশ্যপ। এদিকে বিনিয়োগ ইস্যুতে মার্কিন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। নির্বাচন পরবর্তীতে ইশতেহার অনুযায়ী ধসে পড়া অর্থনীতি পুনর্গঠনে নানামুখী উদ্যোগ নিয়ে কাজ করছে বর্তমান সরকার। দেশে বিনিয়োগ বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ জানতে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আসেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিল USBBCর 50 জন প্রতিনিধি। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের একটি অংশের সঙ্গে বিনিয়োগ ইস্যুতে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে USBBC প্রেসিডেন্ট জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া উদ্যোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে অতীতের মতো মার্কিন বেসরকারি বিনিয়োগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। In the vision of the Honorable Prime Minister of Bangladesh being $1 trillion economy by 2034, we believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. এদিকে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী ও স্থিতিশীল করার বিষয়েও আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এক্সিলারেট এনার্জি, মেটলাইফ, উবার, মেটা, শেভরন সহ 25টি মার্কিন প্রতিষ্ঠানের 50 জন শীর্ষ কর্তা ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও জানান মাহদি আমিন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা, তবে তা নির্ভর করছে অভ্যন্তরীণ ব্যস্ততার মাঝে প্রধানমন্ত্রীর সময় ও দুই দেশের আলোচনায় অগ্রগতির উপর। মন্ত্রণালয়ের সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আরও বলেন, ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের যে সুযোগ তৈরি হয়েছে ভারতের উচিত তা কাজে লাগানো। গত 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর দিনই তিনি দিল্লিতে বৈঠক করেন নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ঢাকা দিল্লির কূটনৈতিক তৎপরতায় নতুন করে আবারও আলোচনায় আসে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সামনে এখন অভ্যন্তরীণ, সাংবিধানিক এবং রাষ্ট্রীয় নানা ব্যস্ততা রয়েছে। ভারতে ব্রিক্স সম্মেলনে 1 মাসেরও বেশি সময় হাতে থাকায় সেখানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ঢাকা। সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে। সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ককে স্বাভাবিক ও কার্যকর পর্যায়ে ফেরাতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার কথাও বলছে সরকার। শামা ওবায়েদ বলেন, ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে, আর এই সুযোগকে কূটনৈতিক বাস্তবতায় রূপ দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে।
সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ কারখানার উৎপাদন, বেকার বসে আছেন শ্রমিকরা, জমিতে সেচ দিতে না পেরে কৃষকের মাথায় হাত। অন্যদিকে গ্যাস সংকটে বিপাকে পরিবহন শ্রমিকরা, বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। বিদ্যুতের অভাবে বন্ধ কারখানার কাজ, বেকার বসে আছেন শ্রমিকরা, জমিতে সেচ দিতে না পেরে কৃষকের মাথায় হাত। অপরদিকে গ্যাসের সংকটে সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। দেশের বিভিন্ন স্থানে এমন চিত্র এখন নিত্যদিনের। জামালপুরে গ্যাস সংকটে বাড়ছে হাহাকার, ফিলিং স্টেশনগুলোতে মিলছে না গ্যাস। সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। রোজগারে বের হয়েও গ্যাস সংকটে নির্বিকার পরিবহন শ্রমিকরা। তাদের অভিযোগ, বাধ্য হয়ে সড়ক অবরোধে নেমেছেন তারা। ওদের ইচ্ছা মতো ওরা যখন যেভাবে মন চায় আমাদেরকে সাপ্লাই দেয়, আর এই সাপ্লাইয়ের কারণে আমরা 5 ঘন্টা 6 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকি। আর একজন আইসে 50 টাকা 100 টাকা গুঞ্জা দিয়ে গ্যাস নিয়ে চলে যায়। আমরা সঠিক মতো কোনো গ্যাস পাই না, না পাওয়ার কারণে কয়েকদিন ধরে চুলায় আগুন বন্ধ করে না। আমাদের সংসার কিভাবে চলবো, একটিভ মারতে দিন জায়গা। বাণিজ্য শহর চট্টগ্রাম নগরীতে তীব্র হচ্ছে গ্যাস সংকট, যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ পরিবহন চালক, কলকারখানার মালিক সহ শ্রমিকদের। পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন, দূর দূরান্তের গন্তব্যে সীমিত হয়েছে যান চলাচল। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের তথ্য মতে চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 35 কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ নেমেছে প্রায় অর্ধেকে। এমন পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদের সংসারে বাড়ছে অভাব অনটন। রাত 12টা বাজে সিরিয়াল দিছি, 7-8 ঘন্টা সিরিয়াল টানি পাম্পের মুখে আইছি। 3-4টা গাড়ি থাকা কালিমে গ্যাস পাম্প বন্ধ করে দিছে। এখন আমরা খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে এখন এখানে নির্বাচন কাটাইতেছি। না খাই না দেয় ড্রাইভার মানে রাস্তা ঘুরতেছে। মেহেরপুরে লোডশেডিংয়ে লোকসানে পড়তে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের, বিপাকে পড়েছেন দিনমজুররাও। কারখানা বন্ধ হওয়ায় অলস বসে আছেন শ্রমিকরা। স্থানীয়রা বলছেন গেল এক সপ্তাহে দৈনিক 10 থেকে 12 ঘন্টা থাকে না বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে জেলায় মোট চাহিদা 72 মেগাওয়াট, যেখানে মিলছে মাত্র 48%। গাড়ি নিয়ে যে বসি, সকাল থেকে চার্জ শেষ, এখন গাড়ি আর চালাতে পারছে না। 24 ঘন্টার ভেতরে মানে সর্বমোট মনে হয় 4 ঘন্টা থাকে কারেন্ট। রাত্রে 5 মিনিটে আসে, দেখা যাচ্ছে চলে গেল, মানে দেখা যাচ্ছে আর খোঁজই নেই সারা রাতের মধ্যে। একটা জমিতে পানি দেওয়ার পরে অর্ধেক জমিতে হচ্ছে, অর্ধেক জমি হচ্ছে না। আবার 15-1 ঘন্টা পর আসছে, সে পানি শুকিয়ে যাচ্ছে। এইভাবে বিদ্যুৎ না থাকলে আবাদ হবে। আবার রাত্রে একটু ঘুমাতে পারছি না, লেখাপড়া হচ্ছে না ছেলেপিলির। সারা বাংলাদেশেই এই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে। মেহেরপুরে আমার গতকালকে 10 তারিখ এবং 11 তারিখ আমার সর্বোচ্চ চাহিদা ছিল 9 মেগাওয়াট। মুন্সিগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। দিন ও রাতে সমান তালে চলছে লোডশেডিং, বেশিরভাগ সময় থাকে না বিদ্যুৎ। একই চিত্র নেত্রকোনায়ও, বিদ্যুৎ সংকটে জেলা জুড়ে হাহাকার। ওমর ফারুক, সময় সংবাদ। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, কোথাও আবার স্বল্প চাপের কারণে বন্ধ হয়ে গেছে সিএনজি ফিলিং স্টেশন। বিপাকে যাত্রী চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা। সপ্তাহের শেষ কর্মদিবসে গ্যাস সংকটে ভোগান্তির মাত্রা বেড়েছে কয়েক গুণ। বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা সিএনজি স্টেশনে অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ক্ষোভ জানান চালকরা। দু একটি পাম্পে গ্যাস পাওয়া গেলেও নেই পাম্পের স্বাভাবিক চাপ। পাম্পের নজনে ঘুরে আসছি, বন্ধ মেশিন, প্রেশার নাই, গ্যাস লাইনে গ্যাস নাই বিধায় গ্যাস দিচ্ছে না। এখন আবার কতক্ষণ বসে থাকা লাগে বলার কোনো এটা বলতে পারতেছি না। পাম্পে বলছি ভাই 200 টাকা দেবো, আমারও গ্যাস দেন, বলছে না দিতে পারবো না। অবশ্য আমার পাশের এক গাড়ির সিএনজিতে 200 টাকা দিয়ে গ্যাস দিচ্ছে, আমার গ্যাস দেয় না। সকালে সিরিয়াল দিলে রাত্রে গ্যাস পাওয়া যায়, রাত্রে সিরিয়াল দিলে সকালবেলা গ্যাস পায়। এর ভিতরে মনে করেন যে 10 বার প্রেশার উঠায়,
5টা 2টা 4টে গাড়ি দিয়া আর প্রেশার বন্ধ। কাল 8টা থেকে গ্যাস সিরিয়াল দিছি, এখন যাওয়া পাম্পের ভিতর ঢুকলাম, এখন পুরো মিশিংই বন্ধ হয়ে গেছে, এখন গ্যাসই নাই। 8টা থেকে 8:30 থেকে এখান থেকে সিরিয়াল না এই এখন পর্যন্ত প্রায় 12:30 কাছাকাছি বাজে, এখন পর্যন্ত আমি গ্যাস নিতে পারিনি। চাপ না থাকায় ও সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর অনেক ফিলিং স্টেশনে বন্ধ সাইনবোর্ড টানিয়ে অলস সময় পার করছেন কর্মীরা। 24 ঘন্টা করে কোনো গ্যাসই আসে না, 35 দিন যাবত বন্ধ হয়ে পড়ে রয়েছে, ফিরে যাইতেছে বলে দিতেছে গ্যাস নাই। ফ্যাসাদ থাকলে আপনার দেওয়া যাবে, এখন ফ্যাসাদ নাই, আমরা দিতে পারছি না, আমরা বন্ধ নাই, আমাদের দিতে এসেছি, লাইনে বলতেছে গ্যাস নাই, এই জন্য আমরা কাস্টমারে প্রেসার দিতে পারছি না। মাসখানেক ধরেই গ্যাস সংকটে ধুঁকছে সারা দেশ। মাঝে কয়েকদিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফের এলএনজি সরবরাহ কমায় আবারও তীব্র ভোগান্তিতে মানুষ। এখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি সিএনজি অটোরিকশা চালকের পেছনে রয়েছে তাদের মূল্যবান সময়, একটি পরিবারের আয় এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর তাড়া। কিন্তু এই তিনটি প্রশ্ন এখন দাঁড়িয়ে আছে ঠিক একই লাইনে। এখন প্রশ্ন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের সংশ্লিষ্ট মহলের দীর্ঘমেয়াদী প্রস্তুতি কোথায়? কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ঘাটতির কথা উল্লেখ করে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী বলেছেন, রাতে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার মূল কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। এসব যানের বেশিরভাগই অবৈধ সংযোগে চলে। আগামী 3 বছরের মধ্যে পটুয়াখালীর পায়রা, খুলনার মোংলা ও হিরন পয়েন্টে নতুন 3টি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। স্বাভাবিক সময়ে মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হয় 1000 থেকে 1050 কোটি ঘনফুট, কিন্তু 21 জুলাই একটি টার্মিনাল কারিগরি ত্রুটির কবলে পড়ায় বর্তমানে তা নেমে গেছে 400 কোটি ঘনফুটে। গ্যাস সরবরাহ কমায় বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকরা আরও তীব্র সংকটে পড়েন। গ্যাস জ্বালানি সংকটে শিল্পের উৎপাদন 35 থেকে 40% পর্যন্ত ব্যাহত হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। রাজধানীর মহাখালীতে সিপিডির আলোচনায় উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ীরা। গ্যাসের কারণে, ইলেকট্রিসিটির কারণে আজকে কিন্তু 35 থেকে 40% প্রোডাকশন কিন্তু ড্রপ করেছে। ইন্ডাস্ট্রি আস্তে আস্তে যে ক্লাসিফাইড হয়ে যাচ্ছে, এর দায়িত্বটা কে নিবে? এমন প্রেক্ষাপটে আগামী 3 বছরের মধ্যে পটুয়াখালীর পায়রা, খুলনার মোংলা ও হিরন পয়েন্টে 3টি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আরো 3টে অফিসার করার জন্য আমরা ইনভেস্টর খুঁজছি। আমাদের পায়রাতে আমরা অফিসার করব, আমরা মোংলাতে অফিসার করব এবং হিরন পয়েন্টে একটি অফিসার করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি এবং ল্যান্ড বেস আপনার সিঙ্গেল বোর্ডিং করার জন্য আমরা চেষ্টা করছি। রাতে বিদ্যুতের চাহিদা বাড়ার পেছনে ব্যাটারি চালিত যানবাহনকেই দায়ী করেন তিনি। রাত 12টা তো প্রায়, আমি গতকালকে যে হিসাব নিয়েছি, প্রায় 18,000 মেগাওয়াট ডিমান্ড ছিল। এটা কোনোদিনও হওয়ার কথা না। তার কথা হচ্ছে যে পরিমাণের এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয় এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইলিগাল কানেকশন। বিশেষজ্ঞদের মতে শুধু জ্বালানি অবকাঠামো গড়লেই হবে না, নিশ্চিত করতে হবে শিল্পে জ্বালানির দক্ষ ব্যবহার। গ্যাস গ্রিডটাকে কন্ট্রোল করেন, ইউ হ্যাভ টু, মানে আমার যেটা বলেছে, আমরা কিন্তু সবসময় প্রবলেম হলো সাপ্লাই বাড়াও, সাপ্লাই করো, কিন্তু পারবো না। We never think of moderating the demand. সংকট মোকাবিলায় সরবরাহ বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি মজুত, নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণের উপর গুরুত্ব দেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অভাব, সেবার মান নিয়ে প্রশ্ন, সব কিছু নিয়ে দেশের স্বাস্থ্য খাতই যেন অসুস্থ। এমনই এক ভঙ্গুর স্বাস্থ্য খাত উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার। এরই মধ্যে দায়িত্ব নেয়ার পার হয়েছে 6 মাস। এখন প্রশ্ন, এই সময়ে স্বাস্থ্য খাতে কতটুকু কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে সরকার? স্বাস্থ্যমন্ত্রীর দাবি, স্বাস্থ্য খাতে সরকারের নেয়া উদ্যোগের সুফল
ইতোমধ্যে পেতে শুরু করেছে সাধারণ মানুষ। যদিও বিশেষজ্ঞদের মতে দৃশ্যমান ও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন চোখে পড়েনি। শাহজাহান খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মনির হোসাইন। একদিকে সংক্রামক রোগের বিস্তার ঠেকানো, অন্যদিকে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে স্বাস্থ্যসেবাকে গতিশীল করা, এমন নানা চ্যালেঞ্জ সামনে নিয়েই শুরু হয় সরকারের পথ চলা। এরই মধ্যে পেরিয়েছে 6 মাস। এই সময়ে সাফল্য ব্যর্থতার খাতায় যোগ হলো কতটা, চলছে সেই হিসেব নিকেশ। মন্ত্রীর দাবি, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে ইতোমধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। হাসপাতাল পরিদর্শন, অনিয়মে লাইসেন্স স্থগিত, চিকিৎসা সেবায় তদারকি বাড়ানো, সবকিছুর মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা চলছে। দেরি হয় বিকজ ডাক্তারও তো কম, আপনার বহুত অবকাঠামো কম, কাজে রুগীর ভিড় লেগে যায়। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 250 রুগী থেকে খাবার পায় 50 জন। এখন আপনি কিন্তু বলবে একটা রুগী আমার খাবার দেয় না। স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি উপাদানকে যথাযথভাবে কাজে লাগিয়ে জনস্বাস্থ্যমুখী একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সাধারণ মানুষ তো এখনই সুবিধা অনেক পাচ্ছে, পাচ্ছে বলতে আগের চেয়ে বেটার পাচ্ছে। যেমন ডাক্তারদের উপস্থিতি, সকল নার্স উপস্থিত। এর চেয়ে বেশি 60 দিনে তো মাত্র 5.5 মাস হয়েছে আল্লাহর মতে। ওষুধের স্টোর রুম খুঁজে দেখি, এক্সপায়ার্ড মেডিসিন নাই যেটা ডাক্তার আমার রুগীদের দিবে। রুগীদের সাথে কথা বলেছি, দে আর হাইলি হ্যাপি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের চোখে অবশ্য চিত্রটা এত আশাব্যঞ্জক নয়। তাদের মতে 6 মাস হয়তো বড় কোনো পরিবর্তন আনার জন্য যথেষ্ট সময় নয়। তবে এই সময়ে স্বাস্থ্য খাতে দৃশ্যমান ও উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়েনি। সবচেয়ে বড় ঘাটতি, স্বাস্থ্য খাতকে কিভাবে কাঙ্ক্ষিত জায়গায় নেওয়া হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো রোডম্যাপ নেই। 6 মাসের নিরিখে যদিও সময় অনেক বেশি না, কিন্তু তারপরেও যে সূচনা হওয়ার জন্য যে একটা প্রস্তুতি, একটা বড় প্রস্তুতি, সেইটা এখনও দৃশ্যমান নয়। এর জন্য যেমন ধরেন কিছু পলিসি ডেভেলপ করা দরকার মন্ত্রণালয়ের পর্যায়ে, যে আমাদের স্বাস্থ্যে আমরা কি চাই, আমরা 1 বছর পরে কি চাই, এই সরকার ক্ষমতা শেষ হবে 5 বছর পরে কি চাই। এরকম যদি আমরা একটা রোড ম্যাপ দেখতে পেতাম তাহলে, এবং সেই রোড ম্যাপটাকে ভাগ করে যে 6 মাসে আমরা এইটুকু করব, আমরা 1 বছরে এইটুকু করব, বা তারপরে এইটুকু করব। বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু বিচ্ছিন্ন উদ্যোগ নয়, স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদী পরিবর্তনে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মকৌশল, নির্ধারিত লক্ষ্য ও বাস্তবায়নের কার্যকর পরিকল্পনা। বর্তমান সরকারের প্রথম 6 মাসে স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে নানামুখী উদ্যোগ নিলেও সাধারণ মানুষের প্রত্যাশা সেসব উদ্যোগ শুধু পরিকল্পনায় নয়, পরিকল্পনার গণ্ডি পেরিয়ে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় বাস্তবায়নের। আর স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে শুধু রোগীদেরই নয়, চিকিৎসকদের উন্নতি ছাড়া সম্ভব নয় স্বাস্থ্য খাতের উন্নতি। তাই জোর দিতে হবে চিকিৎসকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের সুরক্ষার উপরও। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে 4,38,00,000 টাকা উধাও। লালদিঘি শাখার ক্যাশ ইনচার্জ সহ 2 জন গ্রেফতার। টাকা সরানোর বিষয়ে আদালতে স্বীকারোক্তি। বিচার প্রার্থী জনগণের দুর্ভোগ লাঘব এবং জামিনপ্রাপ্ত আসামিদের মুক্তির প্রক্রিয়ার সহজ ও দ্রুত করতে দেশের আরও 12টি জেলায় জামিননামা পদ্ধতি চালু করা হয়েছে। এর ফলে জামিন পেতে দিনের পর দিন অপেক্ষা করার পরিবর্তে মানুষ এখন দ্রুত জামিন পাওয়ায় হয়রানি থেকে মুক্তি পাচ্ছেন বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে নতুন 12টি জেলায় বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন ঘোষণা করেন আইনমন্ত্রী। তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে একটি বেইল বন্ড দাখিল ও সম্পন্ন করতে যেখানে 12টি ধাপ অতিক্রম করতে হতো, নতুন বেইল বন্ড ব্যবস্থায় তা মাত্র 2 ধাপে সম্পন্ন করা যাচ্ছে। আগে যেখানে 12টি ধাপ একটা বেল বন্ড চালু করতে 12টি ধাপ ব্যবহার করা হতো, সেখানে 1 ক্লিকে আইনজীবী যে কোনো জায়গায় বসে বেল বন্ড জমা দিতে পারবেন এবং বেল বন্ড জমা দেওয়ার পরে সেটা যে ওখানে রিসিভ হয়েছে সেটা একটা ওটিপি আসবে সাথে সাথে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার প্রার্থী জনগণের ভোগান্তি অনেক লাঘব হবে, বিশেষ করে যারা আসামি আছেন। আমরা হয়রানি করতে চাই না, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে।
ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে। আগামী 16 আগস্ট জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। সরকারের সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আগামী 16 থেকেই 30 আগস্ট সারা দেশে একযোগে জাতীয় মৎস্য পক্ষ 26 উদযাপিত হতে যাচ্ছে। কিশোরগঞ্জ জেলার জজ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন ঘোষণা করবেন। মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদান রাখা 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক স্বর্ণ প্রদান করা হবে। ঐতিহ্যবাহী ঢাকার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরতে নানা বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে পালিত হবে হৃদয়ে ঢাকা 416 উৎসব। নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এই উৎসব সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকার ঐতিহ্যকে পুনরায় জাগ্রত করার প্রত্যাশা নিয়ে এবারের আয়োজন। তিনি আরও বলেন, যখন মানুষ হৃদয়ে ঢাকাকে ধারণ করে বসবাস করবে তখনই তারা এই শহরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। তাই প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব থেকে নিজের বাড়ি এবং আশপাশের আঙিনা ও রাস্তা পরিষ্কার রাখে তবেই এই শহর বদলানো সম্ভব। যে যেখানে যে পর্যায়ে আছি না কেন, আমরা যদি একটু ভালো থাকার চেষ্টা করি তাহলে আমার পরিবেশটা কিন্তু আমরা সুন্দর করতে পারি। এই ঢাকা শহর আজকে বায়ু দূষণের যে আজকে সারা পৃথিবীতে 1 থেকে 10-এর মধ্যে থাকে, সেটা আমাদের জন্য কোনোভাবেই গৌরবের বিষয় না, কিন্তু এটাকে আমরা কাটিয়ে উঠতে পারি। ঢাকার প্রতি মমত্ববোধ জাগানো, ভালোবাসা জাগানো এবং এদেরকে হৃদয় দিয়ে ভালোবাসা, যদি এইটাকে আনার জন্যই কিন্তু আমরা এই উৎসবটার আয়োজন করেছি। মশা নিধন এখন কোটি কোটি টাকার বাণিজ্য। কীটনাশকের নামে সিটি কর্পোরেশনে সরবরাহ করা হয় কেরোসিন। টেন্ডার প্রক্রিয়া, কীটনাশক পরীক্ষা, অবৈধ লেনদেন সব কিছুই মিজান চক্রের নিয়ন্ত্রণে। ঢাকা দক্ষিণ সিটির মশা নিধনের কীটনাশক সরবরাহে একক আধিপত্য তার। এক যুগেরও বেশি সময় ধরে মশা নিধন বাণিজ্যের নামে অফিস পিয়ন থেকে একাধিক প্রতিষ্ঠানের মালিক বনে গেছেন মিজান। এম এ আজিমের অনুসন্ধানী প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঢাকা শহরে মশা পালি আমরা, এটা বিজনেস। ডেঙ্গুতে মানুষ মরে আর মশা নিধনের নামে মিজান চক্রের কোটি কোটি টাকার বাণিজ্য চলে। অনুসন্ধান বলছে, প্রতারণা ও মশা নিধনে ভেজাল কীটনাশক সরবরাহের দায়ে 2টি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হয়েছে বিগত দিনে। এর মধ্যে সবথেকে বেশি বিতর্কিত মিজানুর রহমানের দি লিমিট অ্যাগ্রো। 2011 সালে তাদের সরবরাহ করা কীটনাশকের 95%ই ছিল ভেজাল। সময় সংবাদের হাতে আসা নথিপত্র বলছে, এরপর খোলস পাল্টে ফেলে মিজান চক্র। ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল নামে খোলে নতুন প্রতারণার দোকান। আর সে দোকানের আড়ালেই উত্তরে কালো তালিকাভুক্ত মিজান চক্র বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশনে কীটনাশক সরবরাহ করছে। পিয়ন, দারোয়ান, কেরানি, অ্যাকাউন্টস, ওরা অ্যাকাউন্টস একটা যতবারই চেক দেন সিটি কর্পোরেশনে, আপনাদের 5 পয়সা 10 পয়সা এর একটা সিস্টেম, পার্সেন্ট। প্রতি বছর ডেঙ্গুতে হাজার হাজার মানুষ মরলেও এমন মশা নিধন বাণিজ্য মিজানকে অফিস পিয়ন থেকে জিএম এমনকি একাধিক প্রতিষ্ঠানের মালিক বানিয়েছে, তাও স্বীকার করেন তিনি। এমনি সবের রুমে একটা চা দেওয়া দরকার, কেউ নাই, আমি দিতাম। সেখান থেকে আমি ওইটার জিএম। এরপর টাকার বিনিময়ে সময় সংবাদকে ম্যানেজেরও চেষ্টা চালান মিজান। এটা আপনার কাছে রাখেন না ভাই? না 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 না, এটা সম্ভব না। তাহলে মশা নিধনের নামে বরাদ্দের কোটি কোটি টাকার ভাগের জন্যই কি উত্তরের কালো তালিকাভুক্ত মিজান চক্রের থেকে কীটনাশক নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন? জানতে এবার প্রধান ভান্ডার কর্মকর্তার মুখোমুখি আমরা। তার দাবি, মিজান চক্রের অতীত কর্মকাণ্ড জানেন না তারা। মিজান ব্ল্যাক লিস্টেড হয়েছে এটা আমাদের জানা নাই।
বিতর্কিত ব্যক্তিদের কাছ থেকে যে পরীক্ষার দোহাই দিয়ে মশক নিধনের কীটনাশক নিচ্ছে সিটি কর্পোরেশন, সে পরীক্ষাই বা আসলে কতটুকু স্বচ্ছ, নাকি সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি? ঢাকা মশক নিবারণী দপ্তর সিটি কর্পোরেশনের মশা নিধনের কীটনাশকের কার্যকারিতা পরীক্ষার সবকিছুর আয়োজন করে দেয় তারা। গোমর ফাঁস করতে শুরু করেন দপ্তরটির স্টোর কিপার গিয়াসউদ্দিন। মানে এখান থেকে পাস করে এরপর ভুয়া ঔষধ ছিটাবে। কীটনাশকের নামে কেরোসিন সরবরাহ করে হাতানো কোটি কোটি টাকার ভাগ মেলে দপ্তরটির কর্মকর্তাদেরও। টাকা পয়সা অফার করে নাই তখন? হ্যাঁ, কি বলেন, এটা কোটি টাকার বিজনেস, সে টাকা অফার করবে না, না করে পারবে। আমি মানুষ ছোট লিখেছি, এই যে ধরেন আমি যে বসি, আমার কোনো পাবলিক এসে কোনো কাজে এসে খাইলেছে, আমি তো আইফোন চালাই। উত্তর সিটি কর্পোরেশনে কালো তালিকাভুক্ত মিজান চক্র 2 বছরে 3টি কার্যাদেশের মাধ্যমে 48 কোটি টাকার মশা নিধনের কীটনাশক সরবরাহ কাজ পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মতির দাবি অস্বীকার ইরানের। হরমুজ নিয়ে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান। হামলা হলে জ্বালানি ও ইন্টারনেট ব্যবস্থা ধ্বংসের হুঙ্কার। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘি শাখার ক্যাশ ভল্ট থেকে 4,38,00,000 টাকা উধাও। মামলার পর ক্যাশ ইনচার্জ সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। টাকা সরানোর বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা। এছাড়া 3 ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার ও 1 জনকে বদলি করা হয়েছে। ভল্ট থেকে 4,38,00,000 টাকা উধাও। এ ঘটনায় তোলপাড় চট্টগ্রাম জুড়ে। উদ্বেগ উৎকণ্ঠা লালদিঘির অগ্রণী ব্যাংক শাখার কর্মকর্তা ও গ্রাহকদের মাঝে। ঘটনার পর ব্যাংক ছেড়ে চলে যান ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত 9 আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও ভল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাব মেলানোর সময় ধরা পড়ে টাকার গরমিল। পরে রেকর্ডপত্র ও নথি যাচাই করে 4,38,00,000 টাকা ঘাটতি পাওয়া যায়। পরে ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন ও মোহাম্মদ জাফরুল্লাহ তানভীর নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের। ব্যাংকের টাকা উদয় হয়ে যাওয়ার কোনো সুযোগ এখানে নাই। ব্যাংক হচ্ছে একটা বড় প্রতিষ্ঠান, মানুষের লাস্ট রিসোর্ট, সর্বশেষ আশ্রয়স্থল। যে চুরি করছে এবং যার কাছে টাকা রাখছে উভয়কেই গ্রেপ্তার করা হয়েছে, তাহলে এটা ইনস্ট্যান্ট রিকভারি করবে। মানুষের বিশ্বাস উঠে যাবে, টাকা ব্যাংকে জমাও রাখবে না মানুষের। ভিকটিম তাদেরকে অফিসার এটা করছে, ঘটনা করছে, তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং তাকে অ্যারেস্ট করে কোর্টে সোপর্দ করা হয়েছে। হ্যাঁ, এবং আমাদের অডিট চলতেছে এবং এই বিষয়ে পুলিশ বলছে নানা কৌশলে কামরুল আর তানভীর মিলে নানা সময়ে হাতিয়ে নেয় এই টাকা। মামলাটি তদন্তাধীন। সরানোর প্রক্রিয়াটা এক একজনের বক্তব্য একরকম, তবে আমরা এটা তদন্ত চলছে, তদন্তাধীন জিনিস। আমরা তদন্ত করে তারপর আমরা আমাদের পুলিশ রিপোর্টে এটা সুন্দরভাবে উপস্থাপন করব। প্রাথমিকভাবে বলছে তারা যে এইখান থেকে সে এই টাকা এই 1000 নোটের ভিতরে 100 টাকা নোট এগুলো নিয়ে কমায় এগুলো রাখছিল। এই ঘটনায় 3 ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার ও 1 জনকে বদলি করা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের চকরিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 4 জনের, আহত হয়েছেন 5 জন। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গাড়িটি। 9 জন যাত্রী গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় 4 জন মারা যান। এদিকে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের বাসতলা এলাকায় আলম সাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকের মৃত্যু হয়েছে। সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের দেয়া তথ্যে একটি ঝোপ থেকে অভিযান চালিয়ে ছুরি উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের বিচার দাবিতে নগরীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার সকালে সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার মিতালি 111 নম্বর বাসা থেকে উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। হত্যাকাণ্ডের পর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। ওই দিন বিকেলে রায়নগর রাজবাড়ী এলাকার একটি বাসা থেকে বাবুল মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। পরে বাবুলের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাসার পাশের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি। আসামি বলছে যে আমি একটা ব্যাগে করে নিয়ে আসছি, নিয়ে আসার পরে ব্যাগ সহ আমি ফিকে দিয়ে ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে ওখানে ব্যাগটা ছিল পাশে, তার পাশে ইটা ছিল, চাকুটা পড়েছিল। লেবার নিয়ে এসে আমরা পুলিশ সহ এলাকার মানুষ উপস্থিতিতে আমরা সেখানে খোঁজাখুঁজি করে হত্যা যে ছুরিটি দিয়ে সংগঠিত করা হয়েছে সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। পুলিশ বলছে ওই বাসার গৃহ পরিচারিকা তাহমিনার সঙ্গে বাবুলের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার তাহমিনার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে বাবুল। তাকে বাঁচাতে এগিয়ে এলে কুপিয়ে হত্যা করা হয় বাসার মালিক মোহাম্মদ আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগমকে। পরে বারান্দা দিয়ে পালিয়ে যায় বাবুল। এদিকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মুরব্বী তো আর নাই, কমপক্ষে আত্মাটা শান্তি পাবে, আমরা চাই বিচারটা সুস্থভাবে হোক। এই ঘটনা যেন আর বিতালির ভিতরে আর ঘটনা না ঘটে। এটার পিছনে কি কারণ, কে আছে বা কারা আছেন, এটা একটু তদন্ত করে বের করা হোক। এরকম ঘটনা যাতে আর কারণ না ঘটে, দ্রুত বিচারের আওতায় তার শাস্তি চাই। উদ্ধার করা ছুরিসহ অন্যান্য আলামত পরীক্ষা করছে পুলিশ। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। জনগণ গুম ও খুনিদের বিচার দেশের মাটিতে দেখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাজার হাজার মানুষকে হত্যার পরও বিদেশে প্রেস কনফারেন্স করে শেখ হাসিনার দেশে ফিরে রাজনীতি করার ঘোষণাকে ধৃষ্টতা বলেও অভিহিত করেন তিনি। পল্লবীতে আরাফাত রহমান কোকর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় রিজভী আরও বলেন, বর্তমান সরকার ন্যায়নিষ্ঠার উপর দাঁড়ানো সরকার। গত ১৭ বছরে বিএনপি নেতা কর্মীরা নির্যাতনের শিকার হলেও তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি চান না বলে মন্তব্য করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজকে জিয়া পরিবারের বিষয়ে সারা বাংলাদেশের নিজের জীবনের থেকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, আমাদের সকলের অত্যন্ত আপনজন বক্তব্য রাখছেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের ৫ ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক এখন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে সংশ্লিষ্ট ৫ ব্যাংকের কার্যক্রম। সবশেষ গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক থেকেও প্রশাসক সরিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংকটি ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে। বহুল আলোচিত ৫ ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক ফিরছে নতুন গতিতে। সবশেষ চেয়ারম্যান ও এমডি নিয়োগের পর ৫ ব্যাংকের প্রশাসকদেরও বাংলাদেশ ব্যাংকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয় এক্সিম ব্যাংক দিয়ে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক থেকে প্রশাসক সরিয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে একীভূত ৫ ব্যাংকেরই পূর্ণ নিয়ন্ত্রণ এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের হাতে। বাংলাদেশ ব্যাংকের মূল্যায়ন প্রশাসক নিয়োগের পর ইতিবাচক ধারায় ফিরেছে ব্যাংকগুলো। এই ব্যাংকটির মালিক এখন স্বয়ং রাষ্ট্রযন্ত্রের কাছে জনগণের আমানত সুরক্ষিত থাকবে, এইটুক আত্মবিশ্বাস যাতে জনগণের মাঝে থাকে। বর্তমানে আমানতকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন। ব্যাংকের পরিস্থিতি আরও উন্নতি হলে ধাপে ধাপে এই সীমা বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া গ্রাহকদের আস্থা ফেরাতে চিকিৎসার পাশাপাশি শিক্ষা ও পারিবারিক জরুরি প্রয়োজনীয় অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে। পরিবারের সদস্য যদি কেউ গুরুতর অসুস্থ হয়, কেউ যদি বিদেশে পড়ালেখার জন্য যেতে হয়, এই যে বিশেষ প্রয়োজনে যে আর্থিক সাহায্য দরকার সেটাও আমরা অবারিত করে দিলাম। প্রাথমিকভাবে ১০ লক্ষ টাকা বলেছি, এটা আস্তে আস্তে এটার সিলিং বাড়তে থাকবে। তবে সবচেয়ে বড় বাজেটের এই ব্যাংকের পর আর কোনো দুর্বল ব্যাংক অধিগ্রহণ নেবে না সরকার, এই বিষয়েও নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়াতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যম আনাদোলু এজেন্সি। তবে এমন দাবি অস্বীকার করেছেন ইরান সরকারের এক কর্মকর্তা। হরমুজ প্রণালী মার্কিন নিয়ন্ত্রণে নেয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিও প্রত্যাখ্যান করেছে ইরান।
হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র। চলছে দুপক্ষের বাকযুদ্ধ। প্রণালী অবরুদ্ধ অবস্থায় নেই এবং যুক্তরাষ্ট্র এর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছে ইরান। পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের এসব মিথ্যা দাবি বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। তেহরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই এই প্রণালী উন্মুক্ত করা হবে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, গত 14 জুলাই থেকে ইরানের ওপর ফের নৌ অবরোধ আরোপের পর তারা 50টির বেশি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে দিয়েছে। এছাড়া অভিযান চালিয়ে 3টি জাহাজ বিকল করা হয়েছে এবং 2টি জাহাজে সরাসরি তল্লাশি চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর মধ্যেই তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি দাবি করেছে, ইসলামাবাদ স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র ইরান 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। যদিও গণমাধ্যমটির এমন দাবি অস্বীকার করেছে ইরান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ ইরানের দৃষ্টিতে মূল চুক্তিরই কোনো কার্যকরের নির্দিষ্ট তারিখ ছিল না, তাই মেয়াদ বাড়ানোর প্রশ্নই ওঠে না। চলতি মাসের 17 তারিখ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি। তারা জানায়, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো সামরিক হামলা চালায় তবে কেবল মার্কিন নয়, বিশ্বের যে কোনো জ্বালানি লাইন, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি পুরো বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামো পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়বে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ডারউইন টেস্টের খবর। টাইগার পেসারদের আগুনে গোলায় বিধ্বস্ত অস্ট্রেলিয়া। হাসান মাহমুদের ফাইফারে দিশেহারা অজি শিবির। প্রথম ইনিংসে 198 রানে অল আউট স্বাগতিক দল। 1 উইকেটে 96 রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ডারউইন থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল। এমন দিন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দেখা যায় কালে ভদ্রে। শক্তিশালী প্রতিপক্ষকে শুরু থেকেই চাপে রেখে ব্যাকফুটে ঠেলে দেওয়ার নজির টাইগার ক্রিকেটে বড্ড কম। তাই মারারা ক্রিকেট গ্রাউন্ডের এই স্কোরবোর্ডটা দেখেও বিশ্বাস করতে চাইবেন না যারা আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছেন। তবে এটা সত্য, এখানে কল্পনার আশ্রয় নেওয়ার সুযোগ কম। ডারউইনে টস হারাটাই শাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে এখন ইতিহাসের অংশ লাল সবুজ। দিন শেষে পুরোপুরি ব্যাকফুটে স্বাগতিকরা। হাসান মাহমুদের ফাইফারের পর মুমিনুল, তানজিদের ব্যাটিংয়ে দিশেহারা ক্যাঙ্গারু বাহিনী। ইনিংসের শুরু থেকেই টাইগার পেসারদের চাপ সামাল দিতে হিমশিম খায় অস্ট্রেলিয়ান ব্যাটাররা। 12 নম্বর ওভারে প্রথম আঘাত ফিরে যান ওয়েদারাল্ড। এরপর ট্রাভিস হেডকে ফিরিয়ে দেন হাসান। লাবুশেনকে বিদায় করেন এবাদত, আর গ্রিনের শিকারী ছিলেন তাসকিন। মধ্যাহ্নবিরতির পর স্মিথের ব্যাটে সচল থাকে স্কোরবোর্ড। ক্যারিকে বিদায় জানান ঢাকা এক্সপ্রেস। কিছুটা শান্ত থাকলেও সতীর্থদের উইকেট শিকারে যোগ দেন হাসানও। টানা তুলে নেন অস্ট্রেলিয়ার শেষ 4 উইকেট। পূরণ করেন নিজের ক্যারিয়ারের তৃতীয় ফাইফার। শেষ নাগাদ লায়নকে বিদায় করে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারটাও নতুন করে লেখেন এই টাইগার পেসার। দলের বিপর্যয়ে একা লড়াই করেন স্টিভেন স্মিথ। 2 লাইফে উইলো থেকে আসে 71 রান। 198 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ইনিংসের সূচনায় বেশ ভালো ব্যাটিং করেন 2 ওপেনার সাদমান ইসলাম এবং তানজিদ তামিম। নিজের স্বাভাবিক ছন্দ থেকে বেরিয়ে দেখে শুনে রান করেন তামিম। অন্য পাশে সাদমান ছিলেন তাড়াহুড়োয়। মিচেল স্টার্কের বলে ফিরে যান তিনি। তবে এই 1 উইকেটটাই সান্ত্বনা হয়ে থাকলো অস্ট্রেলিয়ার জন্য, কারণ বাকিটা সময় অজিদের ভুগিয়েছেন তামিম মুমিনুল জুটি। দুজন মিলে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। 96 রানে দিন শেষ করে বাংলাদেশ এখনো পিছিয়ে 102 রানে। প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় কোনো সেশনেই অজিরা বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি। হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। আর ব্যাট করতে নেমেও বাংলাদেশ পরিচয় দিয়েছে টেস্ট মেজাজের। মুমিনুল এবং তানজিদ তামিম নিরাপদে শেষ করেছে প্রথম দিন, এবং প্রথম ইনিংসে বলা যায় ডারউইন টেস্টের লাগামটা শক্তভাবে টেনে ধরেছে টিম টাইগার্স। ডারউইন থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। সব জল্পনা কল্পনার অবসান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ। ইসিতে মনোনয়নপত্র জমা। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে জয়ী হতেন এলডিপি নেতা। মন্তব্য নেতাদের।
এবং প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে ইতিবাচক ঢাকা নির্ভর করছে সময় ও আলোচনার উপর, জানালেন প্রতিমন্ত্রী। দিল্লিকে সম্পর্ক উন্নয়নের সুযোগ কাজে লাগানোর আহ্বান। এই ছিল 5টার সময়ে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। রুদ্র, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।